বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত প্রায় 10-11 মাস ধরে যে আলোচনাটা আমরা বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের পরে আলোচনাটা করছি বা করবার চেষ্টা করছি এই অনুষ্ঠানে এবং অন্যান্য অনুষ্ঠানে, যে দেশ মোটামুটিভাবে রাজনৈতিকভাবে স্থিতিশীল একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু দেশে যে একটা গভীর রাজনৈতিক সংকট আছে সেটি কেউই অস্বীকার করছেন না। ভবিষ্যৎটা একটা শঙ্কাজনক পরিস্থিতি তৈরি করবে কিনা বা শঙ্কাজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাবে কিনা সেই সংশয় কিন্তু কাটছে না কারোর মধ্য থেকেই। আর যার ফল হচ্ছে দেশে সেই অর্থে কোনো ধরনের বিনিয়োগ হচ্ছে না, সেই অর্থে কেউ ব্যক্তিগত পারিবারিক কিংবা গোষ্ঠীগত কোনো ধরনের পরিকল্পনা বড় কোনো ধরনের পরিকল্পনার মধ্যে হাত দিচ্ছে না। যদিও সরকারের দিক থেকে বলা হচ্ছে দেশের বিনিয়োগ পরিস্থিতি ভালো, বিনিয়োগ হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম। আমরা যদি বিভিন্ন ব্যবসায়িক খাতের দিকে দেখি, এমনকি কেউ এখানে কোনো অ্যাপার্টমেন্ট কিনছেন না, যারা তৈরি করে আছেন বছরের পর বছর ধরে এখন বিক্রি করতে পারছেন না। নানা ব্যবসায়ী এক ধরনের মন্দা অবস্থা রয়েছে এবং সেটি মূলত রাজনৈতিক একটা অনিশ্চয়তা থেকে। অনিশ্চয়তার কারণ কি সেটি আমরা সবাই জানি। 5ই জানুয়ারি নির্বাচনের আগে কয়েক মাস দেশ একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। রাজধানীর সঙ্গে দেশের প্রায় 20-22টি জেলা বিচ্ছিন্ন ছিল বেশ কয়েক সপ্তাহ। আর এখন স্থিতিশীল, কিন্তু যে কারণে সেই অবস্থাটা তৈরি হয়েছিল সেই অবস্থার অবসান হয়নি। দেশের একটি প্রধান রাজনৈতিক দল সংসদের বাইরে আছেন, তারা সরকারকে বৈধ হিসেবে স্বীকার করে নিতে চাইছেন না, যদিও বলছেন এক ধরনের সাংবিধানিক বৈধতা আছে, এটি নির্বাচনের দাবি তারা করছেন, মধ্যবর্তী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার বা ওই জাতীয় কোনো একটা সরকারের অধীনে। অন্যদিকে সরকার বলছে যে তাদের নির্ধারিত মেয়াদ হচ্ছে 2019 সালের জানুয়ারি পর্যন্ত। এই সংকট উত্তরণের উপায় কি, এরকম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা করবার জন্য যিনি আমার আজকের অতিথি, তিনি এই ধরনের সংকটে সেই 80-র দশক থেকে বহুবার কথা বলেছেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে অনেক ক্ষেত্রে প্রশংসিত, অনেক ক্ষেত্রে সমালোচিত, অনেক ক্ষেত্রে বিতর্কিত একটা মানুষ। কারণ রাজনীতি করছেন, সরকারে ছিলেন, মন্ত্রী ছিলেন, নানান কারণেই এগুলো একজন রাজনীতিকের ভাগ্যে জোটে। এবং বিভিন্ন সময় কথাবার্তা বলে তিনি নন্দিত যেমন হয়েছেন, নিন্দিত হয়েছেন, কিন্তু এক বাক্যে সবাই স্বীকার করে নিয়েছেন যে তিনি একটু সহজ সরল খোলা মনের মানুষ, যা বিশ্বাস করেন স্পষ্ট করে বলতে ভালোবাসেন। এবং 1982 সালে যখন এরশাদ সামরিক শাসন জারি করে ক্ষমতা গ্রহণ করেন জেনারেল এরশাদ, তারপর থেকে যে 9 বছরের সংগ্রাম আওয়ামী লীগ, বিএনপি, 5 দল বা 15 দলের, সেই সংগ্রামের সময় সংকট থেকে উত্তরণের উপায় কি সেটি নিয়ে তিনি কথা বলেছিলেন সেই সময়টাতে। এবং সে সময় তিনি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন সেই দলের ভেতরে সমালোচিত হয়েছেন। এরপরে 1996 সালে আবার যখন এটি রাজনৈতিক সংকট দেখা গেল, তখন তিনি সরকারের মন্ত্রী এবং মন্ত্রী থাকা অবস্থায় তিনি খোলামেলাভাবে কথাবার্তা বলেছেন যা তার দলের রাজনীতির বিপক্ষে গেছে, এবং তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বা দাঁড়াতে হয়েছে। দল থেকেও আগের অবস্থানে আর তিনি থাকতে পারেননি। এরপরে আবার যখন তিনি মন্ত্রী হয়েছেন, মন্ত্রিত্ব অর্থাৎ সরকারের মেয়াদ শেষ হয়েছে, তার মন্ত্রিত্ব গেছে, তিনি কারাগারে গেছেন, কারাগার থেকে মুক্ত হয়ে নতুন রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, সে সময়টা তো দেশের সংকট নিরসনের জন্য তিনি খোলামেলা কথাবার্তা বলেছেন এবং বলে যা হয়েছে তাকে দল থেকে বেরিয়ে আসতে হয়েছে। তিনি নিজের সিদ্ধান্তে বেরিয়ে এসেছেন এবং তারপরে নানান রাজনৈতিক ঘটনাক্রমের মধ্য দিয়ে তিনি সময় পার করছেন, মূল দলে তার ফেরত চাওয়া হয়নি। দর্শক অনেকে হয়তো বুঝতে পেরেছেন আমার আজকের অতিথি ব্যারিস্টার নাজমুল হুদা। ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশের জাতীয়তাবাদী দল তার প্রতিষ্ঠাকালীন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন, বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন একাধিকবার তিনি। এরপরে বিএনপির আরও নানান পদে তিনি ছিলেন এবং তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। স্বাগত আপনাকে স্টুডিওতে। পরিচয়টা এবং ভূমিকাটা একটু লম্বা হলো কারণ এর পরের কথাবার্তা যা আপনি বলবেন। আমরা সংকট থেকে উত্তরণের আগে একটু আপনার ইতিহাসটা, মানে আপনি যে খোলামেলা কথাবার্তা বলছেন, যখন এরশাদের শাসনামল সংকট থেকে উত্তরণের উপায় পাওয়া যাচ্ছিল না, আন্দোলন চলছিল, সেই সময়টাতে আপনি কথাবার্তা বলেছিলেন যে কিভাবে সংকট উত্তরণ হতে পারে। তো আমরা যদি একটু স্মরণ করি, আপনার কাছ থেকে শুনি যে সেই সময়টাতে আসলে কোন পরিস্থিতি আপনি কি বলেছিলেন। সবচেয়ে বড় প্রশ্ন তখন ছিল যে এরশাদকে বাইরে রেখে কিভাবে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা যায়। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর পয়েন্টস, যেটা পলিটিক্যালি তখন মুটেড হচ্ছিল।
তাকে রেখে সেই 9 বছরের শাসনের স্বৈরাচারকে রেখে তার অধীনে কোনো নির্বাচনে যাওয়ার জন্য দলগুলো প্রস্তুত ছিল না। ঠিক সেই অবস্থায় আমি আমার যে একটা সংস্থা রয়েছে, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সেই সংস্থার মাধ্যমে জাতীয় প্রেস ক্লাবে সেখানে একটা সেমিনার করেছিলাম, যেখানে বিদেশের অনেক রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন এবং তাদের সামনে আমি একটা ফর্মুলা তখন দিয়েছিলাম যে কিভাবে কনস্টিটিউশনের বিভিন্ন ধারা উদ্ধৃত করে কিভাবে এরশাদকে বাইরে রেখে জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব আইনগতভাবে। সেটার জন্য অবশ্যই এটা একটা এমন একটা বিষয় ছিল যে যাতে আমার দল তখন বিএনপি, যারা তত্ত্বাবধায়ক সরকার মোটেও চাচ্ছিলেন না বা কোনো রকম অবস্থাতেই আন্দোলন ছাড়া কিছু চিন্তা করতেন না, সে অবস্থায় এই ধরনের ফর্মুলাটাও তাদের কাছে ঠিক গ্রহণযোগ্য ছিল না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু একটা ফাংশনে বলতে বাধ্য হয়েছে যে এটা তার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত মতামত, এবং এটা আমি ঠিক দলের হয়ে বলি নাই। সেটা ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। পরবর্তীতে অফকোর্স 1991 সালে আমার দল যখন ক্ষমতায় এলো এবং সেখানে আমি তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলাম, তথ্যমন্ত্রী থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিতর্কটা সামনে চলে আসে। কারণ তখন আওয়ামী লীগের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি সোচ্চার হচ্ছিল এবং তারা সমস্ত কর্মকাণ্ড সেদিকে ধাবিত করছিল। তারা আন্দোলন এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল যে দেশে চরম একটা সহিংস ভাব বিরাজ করছিল এবং এই তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রেক্ষিতে স্যার নিনিয়ান কমনওয়েলথ থেকে এসেছিলেন। উনিও চেষ্টা করেছিলেন কিভাবে এটাকে মীমাংসায় আনা যায়, কারণ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে যাওয়ার জন্য মোটেও প্রস্তুত না এবং তারা সে সময় তারা চাচ্ছিলেন না, তারাই চাচ্ছিলেন দলীয় নির্বাচন আর দলের অধীনে নির্বাচন করতে। এখন তো টেবিল উল্টা হয়ে গেছে। যাই হোক, তো সেই অবস্থাতে আমি তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিলাম 1994 সালের কোন এক সময় তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়েছিলাম, যেটা এগেইন পার্টিতে সেটা গ্রহণ করা হয়নি। অর্থাৎ যেখানে আমি তখন তথ্যমন্ত্রী থাকা অবস্থায় সরকারের নীতি যেখানে ছিল তত্ত্বাবধায়ক সরকার না আনা, সেখানে এই ধরনের একটা বক্তব্য দেওয়ার জন্য আমাকে সরে দাঁড়াতে হয়েছিল ক্যাবিনেট থেকে এবং আমি রিজাইন করার পরে চুপচাপই ছিলাম। আমার আর কোনো দলেও সেই অর্থে কোনো ভূমিকা ছিল না। তবে আমাকে 2001 সালের নির্বাচনে মনোনয়ন দেওয়া হলো। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আমরা অপোজিশনে ছিলাম। সে সময় নমিনেশন পেয়ে বিরোধী দলের সিটে আসন গ্রহণ করেছিলাম। পরবর্তী 2001 সালে যখন ক্ষমতায় আবার আসলো বিএনপি, আমি তখন যোগাযোগ মন্ত্রী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি এবং এই যোগাযোগ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত উদ্যোগী হয়ে আমি জড়িত ছিলাম এবং সে সময় প্রায় দেশের যত ইম্পর্টেন্ট ব্রিজগুলো, সব বড় বড় ব্রিজগুলো, সেই রূপসা বলেন, পাকশি বলেন, পদ্মা সেতুর, পদ্মার উপরে অন্যান্য সেতু, আড়িয়াল খাঁ, ভৈরব, সবকিছু কিন্তু আমার সময়, সে সময় আমরা আনতে সক্ষম হয়েছিলাম। আমাদের অগ্রযাত্রা যখন অব্যাহত, একটা দল যখন ভালো কাজ করে এগিয়ে যায়, তখনই কিন্তু তাকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হয় এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তখন আওয়ামী লীগ আন্দোলন জোরদার করে কিভাবে আমরা আবার পুনরায় নির্বাচিত না হতে পারি, সেটাকে কেন্দ্র করে কিন্তু তাদের আন্দোলন সোচ্চার করা শুরু করলো এবং 2006 সালে আমাদের শাসনামল শেষ হওয়ার পরে আমরা সবাই জানি ইতিহাস কি ছিল। সেই 111 আসলো, 111-এর বিড়ম্বনা সবাইকেই সহ্য করতে হয়েছে। আমিও সেখানে কারাগারে অন্তরীণ ছিলাম প্রায় 2 বছরের মতো। সব কিছু শেষে আবার যখন নতুনভাবে এই রাজনৈতিক দুইটি দল, দুই নেত্রীকে তখন মাইনাস করার একটা পরিকল্পনা নিয়েই সামরিক সরকার কাজ করছিল, সেটা না করতে পেরে আবার যখন দুই নেত্রী ফিরে এলেন তাদের রাজনীতি এক নতুন দিক আবার শুরু হলো। কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো এবার অনেক ক্ষেত্রে আমরা নিজেদেরকে শুধরাবো, সেটা না হয়ে দেশ কিন্তু আবার সহিংসতার দিকে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে
সেই অবশ্যই 1/11-এর পরে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং সরকার গঠন করার পরে অনেক প্রশ্নই সেই নির্বাচনের সাথে জড়িত ছিল এবং বিএনপিও তার আন্দোলন অব্যাহত রেখেছিল সেই সরকারের বিরুদ্ধে। এবং সেরকম একটা পরিস্থিতি দুই নেত্রীকে ঐক্যবদ্ধ করবার কথা অনেকেই বলতে শুরু করলেন। ঠিক সেই সময় যখন ব্যারিস্টার রফিকুল হক, আপনি নিজেও, যে সময় এটা চলছিল এবং দেশ আবার উত্তপ্ত হচ্ছিল, বিশেষ করে 4 দলীয় ঐক্য জোটের এবং তার সাথে সঙ্গীয় অন্য দলগুলির অনুপ্রেরণায় যখন দেশ আবার উত্তপ্ত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই আমি আমার একটা স্টেটমেন্ট আমি তখন দিয়েছিলাম যে, এবং মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মাধ্যমে সেখানে ব্যারিস্টার রফিকুল হক সাহেবকে প্রধান অতিথি করে তার মুখ থেকেই এই বক্তব্যটা আমরা শুনেছি যে দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে এবং দুই নেত্রী বসে দেশের সংকট সমাধানে সংলাপ করবেন, আলোচনা করবেন, একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পথ দেখাবেন। এই দুই নেত্রীকে এক আসনে বসার ব্যাপারে আমি অনেক পোস্টারিং করেছি, অনেক প্রচারপত্র বিলি করেছি। পরবর্তীতে আমি কিছুটা হলেও পার্টির থেকে ধিকৃত হয়েছি এবং সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পরে আমার নিজের কর্মকাণ্ড আমি অনেক সীমিত রেখেছিলাম। অবশ্য রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলছেন। রাজনৈতিক কর্মকাণ্ড আমি সীমিত রেখেছিলাম। তবে একটা পর্যায়ে আমার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো। আমি আবার আমার কাজ শুরু করলাম, কিন্তু কাজ শুরু করার পর যেটাকে আমি এখনো ইম্পর্টেন্ট বলে মনে করেছি সেটা হচ্ছে যে দুই নেত্রীকে একসাথে বসানোর যে প্রয়াস, সে প্রয়াসটা অব্যাহত রাখতে হবে এবং এটাকে মাইন্ডে রেখেই কিন্তু আমি আমার মতো করে আবার সোচ্চার হয়েছি দুই নেত্রীকে এক আসনে এক টেবিলে বসানোর জন্য। একটা সময় কি আলটিমেটামও তো দিলেন আপনি? আমি তারপরে যখন মাননীয় প্রধানমন্ত্রী কোনো অবস্থাতেই মানবেন না সংলাপের প্রস্তাব, বা সেই সময় আমি আমাদের বিএনপি থেকে একটা প্রোগ্রাম দেওয়া হলো 10ই জুন, খুব সম্ভব 2012 সাল অথবা 2013 সালে, যখন আমরা আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে শুনতে পেরেছিলাম তখন যে ঘরে ঘরে আগুন জ্বলবে। তো আমি যখন এই ধরনের ভায়োলেন্স একটা রাজনৈতিক সিনে আসে এবং ভায়োলেন্ট একটা অবস্থার সৃষ্টি হওয়ার মতো হয়, তখনই কিন্তু আমার একটা উদ্যোগ আমি গ্রহণ করি, সেটাকে কতখানি একটা পর্যায়ে নিয়ে আসা যায় যেখানে শান্তি আনা যেতে পারে। তো আমি ঠিক তারই অংশ হিসেবে আমি সেদিন বলেছিলাম 5ই জুনে, 10ই জুনের প্রোগ্রাম ছিল, 5ই জুনে আমি আমার একটা পাবলিক স্টেটমেন্ট আমি করেছি এবং সেখানে আমি তখন পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে করেছি। সেখানে আমি তাকে বলেছি যে, আমাদের নেত্রীকে আমি বলেছি যে না, আপনি 5ই জুন মাননীয় প্রধানমন্ত্রীকে সংলাপে আহ্বান করুন। যদিও দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রী ছিল, উনি যখন করছেন না তখন আপনি তাকে সংলাপে আহ্বান করুন এবং দেশের যত চলমান যত সমস্ত সংকট সেগুলির উপরে আলোচনা শুরু করুন। এটাকে আরো কিছুটা পাকাপোক্ত করার জন্য এবং আরো দৃঢ়তার সাথে এটাকে ফলো করার জন্য আমি আমার নিজের রাজনৈতিক পজিশনটাকে সেখানে জিম্মি করেছিলাম। আমি বলেছি যে আপনি যদি 5ই জুন এই আহ্বানটা যদি আপনি না করেন, 6ই জুন আমি দল থেকে পদত্যাগ করব। উনি করলেন না, আমি দল থেকে পদত্যাগ করলাম। এখন এই আহ্বানটা জানানোর পিছনে আমার আরেকটা রাজনীতি ছিল, কিন্তু সেই সময় আমি এটা মনে প্রাণে বিশ্বাস করতাম যে 5ই জুন যদি আমাদের তৎকালীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি তখন এই আহ্বানটা জানাতেন, রাজনৈতিকভাবে কিন্তু তার অনেক অনেক উঁচুতে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। আর ঠিক একই টোকেনে যখন মাননীয় প্রধানমন্ত্রী তার সে আহ্বানটা নাকচ করে দিতেন, একইভাবে কিন্তু তিনি অনেক নিচে নেমে যেতেন। এই রাজনীতিটা আমার মাথায় ছিল, সেই জন্য আমি অনেকটা দৃঢ়তার সাথে আমার নিজের পজিশনটাকে জিম্মি করেছিলাম। আমি আশা করেছিলাম যে উনি আমার কথাটা শুনবেন। শুনলেন না, আমি 6ই জুন সরে দাঁড়ালাম। আমি সেখান থেকে ইস্তফা দিয়ে চলে এসেছি। এখন আমি পদত্যাগকৃত একটা বিএনপি নেতা। অনেকে ভুল করে কিন্তু বলেন আমি বহিষ্কৃত নেতা। আমি বহিষ্কৃত না, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। সেই দিন থেকে যখন ওই 5ই জুনের পরে উনি আমার আলটিমেটাম নিলেন না, তখন থেকে আমি পদত্যাগকৃত। কিন্তু পদত্যাগ করে তো আপনি আবার একাধিক সংগঠন করলেন। যখন আমি বিএনপিতে করলেন, বিএনএফ থেকে বেরিয়ে গেলেন, আবার বিএনএফ করলেন, আবার তারপরে বিএনএ করলেন, আবার পত্রপত্রিকা আমরা এটিও দেখছি যে আপনি বিএনপিতে আবার ফেরত যাচ্ছেন।
আমার বিএনপির রাজনীতি সমাপ্ত হয়েছিল ঠিকই, কিন্তু আমি তো রাজনীতি থেকে বিদায় নিতে পারি নাই। আমার তো রাজনীতি করতে হবে, কারণ আমি তো বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই দেশে গণতন্ত্রকে সুসংহত করতে হবে, এ দেশে আইনের শাসন আনতে হবে, এই দেশে বিচার বিভাগের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে, এই দেশে সুশাসন আনতে হবে। মনে প্রাণে আমি বিশ্বাস করি। আমি একজন আইনজীবী, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সে আমি অনার্স এবং MA করেছি। আমার নিজের একটা রীতিমতো কমিটমেন্ট রয়েছে দেশের এই কল্যাণের জন্য, এবং এটাতে আমি নিবেদিত করতে চাচ্ছি এখনো। যে কারণে ধরেন আমি BNF করেছি, সেটা কিন্তু ওই জাতীয়তাবাদী ফ্রন্ট, যেটা জিয়া রহমান সাহেবের সবচেয়ে প্রথম যে ফ্রন্টটা ছিল, সেটাই পুনর্জীবিত করার চেষ্টা করেছি। ওটা ধানের শীষের সাথে কিছুটা সম্পর্কিত ছিল বলে। পরবর্তীতে দেখলাম যে না, একটা অপবাদ আসছে যে আমি বিএনপিকে ভাঙার প্রোগ্রামে নেমে গেছি। এটা তো আমার কাছে সহ্য করার মতো একটা বিষয় ছিল না, কারণ আমি যেখানে বিএনপির জন্মলগ্ন থেকে আমি বিএনপির প্রতিষ্ঠায় যেখানে আমি নিবেদিত ছিলাম, সেখানে বিএনপিকে আমি ধ্বংস করতে যাচ্ছি, এই অপবাদটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না। যে কারণে আমি বিএনএফকে বিলুপ্ত করে আমি বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স, অর্থাৎ যেখানে ন্যাশনালিস্ট কথাটা নাই এবং সবার ঐক্য নিয়েই আমি এই কোনো রাজনৈতিক দল নয়, আপনি জোট বলছেন, একটা অ্যালায়েন্স, BNA। এবং আমার এখন বর্তমানে যে ইচ্ছা সেটা হচ্ছে যে আমাদের দেশে 3টা জোট হবে। একটা জোট আছে এখন 20 দলীয় ঐক্য জোট, যার চালিকা শক্তি হচ্ছে বিএনপি। মহাজোট, যেটাকে এখন 14 দলীয় জোট বলা হয়, তার চালিকা শক্তি হচ্ছে আওয়ামী লীগ। আমাদের এই ন্যাশনাল অ্যালায়েন্স, যেটা বাংলা হচ্ছে জাতীয় জোট, এই জাতীয় জোটের চালিকা শক্তি হিসাবে আমি আমার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যে 364টি শাখা রয়েছে, তার মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠার একটা বিরাট বড় কর্মসূচি নিয়ে আমি নামতে চাই। আমরা দেখেছি অনেক কাল কাজ করেছি, মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা আমরা করতে পারি নাই। এখনো যা হচ্ছে সেটা মানবাধিকার পরিপন্থী কাজ হচ্ছে। এটা করতে পারি না একমাত্র কারণ হচ্ছে আমাদের সবসময় সরকারকে ফেস করতে হয়েছে, এবং সরকার স্বৈরাচারী আচরণের মাধ্যমে তারা কোনো সময় মানবাধিকারকে কিন্তু খুব বেশি একটা আমলে নেয়। কিন্তু ব্যারিস্টার হুদা, আপনার সারা দেশে সংগঠন আছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সেটি আমরা সবাই জানি, কিন্তু এটি রাজনৈতিক সংগঠন যেভাবে গড়ে ওঠে, বা রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের যে মন মানসিকতা থাকে, বা তারা যেভাবে আন্দোলন সংগ্রাম করা বা দেশের উন্নয়নে যে ভূমিকাটা রাখতে পারে, একটি মানবাধিকার সংগঠনের কর্মীদের কি সেই মেন্টালিটিটা থাকে কিনা, বা তাদের পক্ষে সেটি সম্ভব কিনা? কারণ তাদেরকে তো আসলে ফাইট আবার ওই 20 দলীয় জোট, 14 দলীয় জোট, আওয়ামী লীগ, বিএনপি সঙ্গে করতে হবে। আমি ফাইট বলতে মারামারি বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি যে কিন্তু আমি মনে করি রাজনৈতিক কলা কৌশল সবটাই তো তাদেরকে। আমি মনে করি মারামারিটাই হচ্ছে এখনকার রাজনীতি। সেজন্যই মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সেই মারামারির মধ্যে যাবে না। আমরা সুস্থ রাজনীতি আনতে চাচ্ছি, সুশাসন আনতে চাচ্ছি, সুস্থ রাজনীতির মাধ্যমে, একটা মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। এবং সেখানে আমাকে অবশ্যই তাদেরকে বোঝাতে হবে, কারণ এটা অরাজনৈতিক সংগঠন হলে পরেও রাজনৈতিক অধিকার বর্জিত কিন্তু কোনো বিষয়টা না এটা। বাট অরাজনৈতিক রাখতে চাচ্ছেন না। অরাজনৈতিক রাখবো না, এই কারণেই আমরা মনে করি যে মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বারবার আমরা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি, এবং স্বৈরাচারী কায়দা যারা সরকার চালিয়েছে তারা মানবাধিকারকে আমলে নেয়নি। আমাকে সেই সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাকে মানবাধিকার সম্মত কিছু আইন প্রণয়ন করতে হবে, আর সেই প্রণীত আইনকে বাস্তবায়নের জন্য আমাকে সরকারে যেতে হবে। বাট ব্যারিস্টার হুদা, আপনি তো জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির বাইরে গিয়ে রাজনীতি এখন পর্যন্ত হবে না, সে কথা আমি বলছি না, কিন্তু এখন পর্যন্ত কেউ আসলে কোনো একটা ধারা তৈরি করতে পারেননি। সেটি আমরা ডক্টর কামাল হোসেনের কথা বলি, ব্যারিস্টার ডক্টর বদরুদ্দোজা চৌধুরীর কথা বলি, বা আরো অনেকে চেষ্টা করেছেন, জোটবদ্ধভাবে চেষ্টা করেছেন। তবে আমার মনে হয় আমাদের মতো, বা আমি যে পরিপ্রেক্ষিতে চিন্তা করছি, আমার সবচেয়ে বড় সমর্থন হচ্ছে আমার মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। কারণ এটা যে এস্টাবলিশ 364টা কমিটি, 364টা কমিটি সারা দেশে মানবাধিকার সংরক্ষণেই তারা কাজ করছে, এবং তাদের এই কাজগুলো তাদের নিজস্ব এলাকায় কিন্তু প্রশংসিত হচ্ছে। এবং আপনি মনে করেন যে তারা অ্যাক্টিভ ফোর্স, কারণ এটা 15 থেকে 21 জনের যে কমিটি, সেই কমিটির মধ্যে আইনজীবী আছে, সাংবাদিক আছে, প্রশিক্ষক আছে, সেখানে এডুকেশনের শিক্ষাবিদ আছে, প্রকৌশলী আছে, চিকিৎসাবিদ আছে, ক্রস সেকশনস অফ দ্য পিপল সেখানে রিপ্রেজেন্টেড, এবং তারা মানবাধিকার সংরক্ষণেই তারা কাজ করে যাচ্ছে। কাজে তাদের পরিচিতিরও কোনো অভাব নাই সেখানে। আজকে এটাই যদি একটা রাজনৈতিক প্রকারে বেরিয়ে আসে, এবং তারা যদি
এই দেশের কল্যাণে নিবেদিত করে নিজেদেরকে, যে যেই সমাজটা তার প্রতিষ্ঠিত করতে পারেন নাই বিকজ অফ প্রতিবন্ধকতা, সেই সমাজ প্রতিষ্ঠার সুযোগ যদি তারা পান, আমার তো মনে হয় এটাই তাদের সদ্ব্যবহার করা উচিত। সেই দিক থেকে আমি মনে করি আগামী আমাদের যে সম্মেলনটা হবে জানুয়ারির শেষের দিকে, বা এটা 23শে ডিসেম্বরে হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে সেটাকে হয়তো পিছাতে হবে। তো জানুয়ারিতে আমরা সেই সম্মেলনটা করব। সেই সম্মেলনে সারা দেশব্যাপী আমাদের যে সংগঠন রয়েছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে এসে তারা সমবেত হবেন। সেখান থেকে আমি আমাদের এই প্রোগ্রামটা থ্রো করতে চাচ্ছি। তো আমার কথা হচ্ছে, কোনো একটা সুনির্দিষ্ট আইডিয়া আমাদের নেই তা না, কিন্তু আমরা কিভাবে জনগণকে সম্পৃক্ত করব। শুধুমাত্র সম্পৃক্ত করা না, আমি তো মনে করি যে শুধুমাত্র সমালোচনা খাতিরে সমালোচনা করা, কোনো কিছু বিকল্প না দেখিয়ে, এটা আমরা বিশ্বাস করি না। শুধু অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাবো এবং তত্ত্বাবধায়ক সরকার চাবো, সরকারের উৎখাত চাবো, এ নিয়েই তো আমার উদ্দেশ্য সাধন হবে না। কারণ আপনি সরকারকে উৎখাত করে কি করবেন? আমি তো মনে করি বর্তমান যে সরকার রয়েছে তাকে কাজে লাগিয়েই আমার নিজের অভিপ্রায় আমি আদায় করতে পারবো। কারণ এই সরকারের রিকোয়ার্ড মেজরিটি রয়েছে, যেভাবেই হোক, বৈধ হোক অবৈধ হোক, যেভাবেই হোক, আইনগতভাবে তারা সংসদে একটা বিরাট বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সেখানে অবস্থান নিয়েছে। এই সংখ্যাগরিষ্ঠতা তারা সংবিধান পরিবর্তন করার মতো তাদের ক্ষমতা রয়েছে, তারা তো করেছে। এবং আমি মনে করি আমাদের আন্দোলন এখন যেটা করতে হবে, বা আমরা যেটা চাই, সেটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট কতগুলি আইডিয়াজ আমরা ফ্লোট করতে চাই, যে এইভাবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হতে পারে। আমি সেটা বলবো কিছুক্ষণ মধ্যে আপনাকে, এবং সেটার মাধ্যমে যদি আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য যদি আমরা এই সরকারকে বাধ্য করতে পারি, তাহলে এই সরকারকে বাধ্য করার জন্য আমার যা কিছু করা দরকার, সেটা আন্দোলনই বলেন বা যেভাবে হোক, সেটাই আমাদের করতে হবে। সেখানে কি আপনি এরকম কোন সম্ভাবনা বা আপনার কথায় কি এরকম কোন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আপনি বা আপনার রাজনৈতিক দল বা জোট নিয়ে হয় একটু সরকারের দিকে ঝুঁকে পড়ছেন অথবা বিএনপি দিকে ঝুঁকে পড়বেন? আমার এখানে কোনো বিএনপিতে ঝোঁকা বা সরকারের দিকে ঝোঁকা কোনো প্রশ্ন ওঠে না। আমার এজেন্ডা একটাই, সেটা হচ্ছে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে। এদেশের সংবিধানে যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, আজকে সেই ক্ষমতা জনগণের হাতে নেই। জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এবং সেটা ফিরিয়ে দিতে হলে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, যে নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে, সেই নির্বাচন নিশ্চিত করতে হবে। সেটার জন্য আইন প্রণয়ন করতে হবে, যদি প্রয়োজন হয় আইন সংশোধন করে আইন প্রণয়ন করতে হবে। এই দেশে আইনের শাসন আনতে হলে, আজকাল আমরা দেখেছি আইনের শাসন নেই, আইনকে শাসন করা হচ্ছে। আইনের শাসন আনতে হলে এমন একটা গণতন্ত্র প্রয়োজন যেখানে জনগণের সরকার, তার অধীনে সেই দায়িত্বটা বর্তায়। আজকে সেই আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনের স্বাধীনতা এবং নিরপেক্ষতা, এই সব কিছুই হচ্ছে একটা সুস্থ রাজনীতির উপকরণ এবং একটা সুশাসনের বিরাট বড় অঙ্গীকার। আমরা এগুলোকেই সামনে রেখে আমাদের রাজনৈতিক প্রোগ্রাম আমরা করতে চাই। সেখানে সহিংসতার কোনো সুযোগই নেই। আমাদের মোটিভেশন করতে হবে জনগণকে। সহিংসতার কোনো সুযোগ নেই, কিন্তু যদি আপনার উপরে, আপনার দলের উপরে আক্রমণ আসে, আপনি কি করবেন? আমি নিজেকে ডিফেন্ড করব। আমি পাল্টা আক্রমণে যাওয়ার আমার কোনো কারণ নেই, এবং সেটা জনগণ দেখুক যে এই ধরনের একটা বিষয় নিয়ে যারা কাজ করে তাদের উপরে যদি এইভাবে কেউ চড়াও হয়, তাহলে সেটা তো জনগণ যদি তখন মনে করে যে এরকম আঘাত পাওয়ার পরেও আপনি কিছু করতে পারছেন না, আপনি শক্তিহীন, আপনার পেছনে গিয়ে কোনো লাভ নেই। মানে বাংলাদেশে যেটি আমরা দেখি, বাংলাদেশের রাজনৈতিক, এটা ঠিকই আপনি যেটা বলেছেন, সেটা যে কোনো ভিত্তি নেই তা তো না, আছে, ভিত্তি আছে। এখন যে অবস্থাটা সেটা অনেকটা সেরকমই, কোনো কিছুরই ভ্রক্ষেপ করছে না সরকার। কিন্তু যে সরকার গণতন্ত্রের কথা অহরহ বলছে, যে সরকার আক্রমণ আমি শুধু সরকারের দিক থেকে আসবে সেটাই মেইন করছে না, যে কোনো দিক থেকে আসতে পারে, আপনার পুরনো রাজনৈতিক মিত্রর কাছ থেকেও আসতে পারে, কিন্তু এটা সরকারের দিক থেকেও আসতে পারে। এটা আনরিজনেবল হবে, এটা ঠিক হবে না। কারণ আমি তো একটা আইডিয়া নিয়ে দেশকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করছি। সেখানে এই আঘাতটা আসবে কেন? আমার কথা হচ্ছে সেটা আসবে কেন? সেখানে জনগণের উপরই আমাকে ডিপেন্ড করতে হবে, জনগণই আমার জন্য ডিফেন্স তৈরি করবে। এবং আমি মনে করি আমার সেই সৎসাহস আছে এই সমস্ত সমালোচনা এবং এই সমস্ত আঘাত। আপনি কি মনে করেন যে কিভাবে এই রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে? একটি বড় সমস্যা তো, বড় সংকট হচ্ছে নির্বাচনকে ঘিরে। হ্যাঁ, সেটাই এখন যেটা আমি বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আমরা ওই যে প্রথমেই তো বলে নিলাম যে সরকার
উৎখাত করার আন্দোলনটা আমি মনে করছি ঠিক জি এই সরকারকে কাজে লাগিয়ে আমাদের ধ্যান ধারণাকে বাস্তবায়িত করতে হবে। ধ্যান ধারণাটা কি? আপনি জানেন যে আমাদের দেশে ভোটার আইডি কার্ড নিয়ে অতীতে অনেক রকমের এক্সারসাইজ হয়েছে এবং সেখানে বাইরের থেকে লোক এনেও ভোটার কার্ড আইডি কার্ড করার চেষ্টা করা হয়েছে। আমি মনে করি এই ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনতে হবে এবং সেটা খুবই সহজ একটা পরিবর্তন, এটা হবে না এমন কোনো ব্যাপার না। আমি মনে করি যে আমাদের দেশে সবচেয়ে বড় আইডেন্টিফিকেশনটা হয় আমাদের নিজেদের ন্যাশনাল পাসপোর্ট, যেটা ন্যাশনাল আইডি হিসাবেই মোরলেস কাজ করে। সারা বিশ্বেই পাসপোর্টই হচ্ছে সবচেয়ে বড় আইডেন্টিটি কার্ড এবং আমার নিজের ভোটার আইডি কার্ডটা আমি পাসপোর্টের মধ্যে দেখতে চাই। অর্থাৎ পাসপোর্টই হবে একটা ভোটারের আইডি কার্ড। তাহলে কি হবে, প্রত্যেকটা নাগরিক যে 18 বছর বয়স অর্জন করলো এবং ভোটার হলো, ভোটার তালিকায় নাম লেখালো, তার হাতে একটা পাসপোর্ট তুলে দিতে হবে অ্যাজ এ ভোটার আইডি কার্ড। পাসপোর্টের নাম্বারটাই হচ্ছে তার ভোটার আইডি নাম্বার এবং এই পাসপোর্ট কিন্তু আপনার ওই অনেক বড় অনেকগুলি পাতা নিয়ে পাসপোর্ট তা না। আপনি জানেন ভিসার জন্য অনেক পাতা থাকে আলাদা করে, এত বেশি পাতা দিয়ে করার দরকার নেই, কারণ এতে খরচ বাড়বে। পাসপোর্ট যেটা মিনিমাম সেটা হচ্ছে 4 পৃষ্ঠার পাসপোর্টে আপনি সমস্ত পরিচিতিটা চলে আসে, নাম ঠিকানা বাবা মা সব চলে আসে। তার বাইরে শুধু একটা পৃষ্ঠা আপনাকে খালি রাখতে হবে, এপিট ওপিট দুদিকে খালি রাখতে হবে। আমাদের যে কোটি কোটি ভোটার অশিক্ষিত, যারা লেখাপড়া জানে না, সেই ভোটারদেরকে বোঝাতে হবে যে এইটা হচ্ছে তোমার পাসপোর্ট, এটা দিয়ে তুমি ভোট দিতে পারবে আর এটা দিয়ে তুমি মক্কায় হজে যেতে পারবে। ওই যে খালি পাতাটা একটা পাতা, ওটাকে দেখে বলতে হবে যে এটা তোমার, এখানে তোমার মক্কার ভিসা পড়বে। তাহলে এই পাসপোর্টটা তার কাছে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল। এটা তখন সে অন্যের কাছে হস্তান্তর করতে রাজি হবে না বা কেউ সেটা ছিনে নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, এটা তাকে বোঝানোর পরে আর হিন্দু সম্প্রদায় বা অন্য সম্প্রদায় যারা, তাদেরও ওই ধরনের ধর্মের উপর ভিত্তি করে কিছু না কিছু সুযোগ থাকে, তাদের জন্য সেই জায়গায় যাওয়ার ভিসা এখানে পড়বে, এটাই বোঝাতে হবে। তো এই পাসপোর্টের এই পৃষ্ঠাটা এক ভিসার জন্য, আর অপর পৃষ্ঠাটা রাখতে হবে আমাকে ইলেকশনের দিনের এন্ডোর্সমেন্টের জন্য। কিন্তু পৃষ্ঠার সংখ্যা বেশি, যদি ওকে অন্য দেশে যেতে চায় তার জন্য পৃষ্ঠা রাখবেন না আপনি? আলাদাভাবে অ্যাপ্লাই করবে। আচ্ছা, আলাদাভাবে অ্যাপ্লাই করবে। আপনি যদি বিদেশে আরো 10টা কান্ট্রি করতে চান, আপনি পাসপোর্টে অ্যাপ্লাই করলে আপনি সেই ভিসা কাগজ আপনাকে দিয়ে দেবে, ভিসার পৃষ্ঠা আপনার সাথে অ্যাড করে দিবে, আপনার পাসপোর্টে অ্যাডেড হবে। যারা চাবে তাদের পাসপোর্টে অ্যাডেড হবে। উদ্দেশ্য তো সেটা না মেইনলি। আজকে সবচেয়ে বড় জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে আপনার দেশের জনগণকে ক্ষমতায়ন করা। এটার জন্য আপনার যে কোনো মূল্য দিয়ে আমাদের কিন্তু সেটা অর্জন করতে হবে। কাজে আমি ইন্ডিভিজুয়ালি বিদেশে যাওয়ার জন্য বিরাট বড় পাসপোর্ট যদি আমার প্রয়োজন হয় করলাম, কিন্তু আমার বেসিক্যালি আম লোকদেরকে আমার 18 বছর হওয়ার সাথে সাথেই এই ছোট পাসপোর্টটা দিতে হবে। তো যেটা বলছিলাম, ওই নেক্সট যে খালি পাতাটা, যেটা পরবর্তী পরের উল্টা দিকে যে খালি পৃষ্ঠাটা, সেটা হবে ফর ইলেকশন এন্ডোর্সমেন্ট। এবং এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আপনার এই পাসপোর্ট নিয়ে, যেটা আপনার ভোটার আইডি কার্ড, আপনি এই ভোটার আইডি কার্ডটা নিয়ে আপনি যখন পোলিং অফিসারের কাছে ব্যালট পেপার নিতে যাবেন নির্বাচনের সময়, তখন আপনার পরিচিতি নিশ্চিত করে, ফ্রম দ্য পাসপোর্ট পরিচিতি নিশ্চিত করে আপনার কাছে ব্যালট পেপার দেওয়ার সময় বা দেওয়ার আগেই তিনি সেই খালি পৃষ্ঠাটাতে তার সিল, সিগনেচার এবং তারিখ দেবেন। এর অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে আপনি যে ভোট কেন্দ্রে গেছেন এবং ভোট দিয়েছেন, এর প্রমাণটা আপনি নিজে ক্যারি করছেন, যেটা এখন পর্যন্ত যেটা হয় নাই। এই যাবৎ পর্যন্ত যে ইলেকশন হচ্ছে, সেখানে কিন্তু এটা সম্ভব হয় নাই। আপনি যে গেছেন সেটা আপনার নিজের প্রমাণ করার কোনো আলামত কিন্তু আপনার কাছে থাকে না। কিন্তু এখন কি হবে, এই প্রক্রিয়া আসার পরে ওই খালি পৃষ্ঠাটা দেখিয়ে আপনি বলতে পারবেন আপনি নির্বাচনে গেছেন কিনা। তা আমি যাই নাই, অথচ দেখা গেল ভোট কেন্দ্রে আমার ভোট পড়ে গেছে, ওটা তো রেকর্ডেড, ভোট পড়ে গেছে। এটার জন্য আইন থাকতে হবে, রুলস থাকতে হবে, যে ভোটের পরের দিনই সমস্ত তালিকা ছাপতে হবে এবং ইত্যাদি। এর সাথে আনুষঙ্গিক কিন্তু অনেক রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে। আমি জেনারেল ওয়েতে বলে যাচ্ছি। তো যখন দেখবো যে আমি ওখানে আমার নাম এসে গেছে, আমি ভোট দিয়েছি বলে, অথচ আমি যাই নাই,
আমি তখন কিন্তু আমার পাসপোর্টটা দিয়ে প্রমাণ করতে পারছি যে আমার ভোট সেখানে কারচুপি হয়েছে, সেখানে আমার ভোট জাল হয়েছে। এবং এটা যদি প্রমাণ করতে পারি, এবং এরকম 5টা, সেটাও আইনেই বলা হবে, 5টা বা 10টা এই ধরনের যদি কারচুপি ধরা পড়ে, সেই কেন্দ্রের ভোট বাতিল ঘোষণা করা হবে। তাহলে কি হলো? তাহলে আপনি দেখেন ব্যালট বাক্স ছিনতাই কেন হয়। ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে ব্যালট বাক্সে এই ধরনের ব্যালট পেপার সমানে ভরা হয় এবং বিভিন্ন ভোটারের নামে সেগুলো রেজিস্টার্ড হয়। এরকম কোন সম্ভাবনা আপনি মানে শঙ্কা এরকম কাজ করে কিনা যে এই পাসপোর্টগুলো হয়তো দেখা গেল নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে রাজনৈতিক দুর্বৃত্তরা কোনো একটি রাজনৈতিক দলের হয় টাকার বিনিময়ে অথবা নিয়ে গিয়ে যারা ব্যালট বাক্স ছিনতাই করে, যারা জাল সিল মারে, তারা তো এই কাজগুলো করতেই পারে, গিয়ে আবার ওই পাসপোর্টের মধ্যে সিল মেরে ফেরত দিয়ে দিল যে তোমার ভোট হয়ে এটা খুবই কিন্তু একটা রিমোট একটা পসিবিলিটি এরকম থাকতে পারে। প্রত্যেক নিয়মের ব্যত্যয় তো কিছুটা ঘটতেই পারে, কিন্তু এটা পার্সেন্টেজ কত? গলা কাটা পাসপোর্টই বা কয়টা করতে পারবে কে? আর এটার এগেইনস্টে যদি স্যাংশন থাকে, একটা গুরুতর অপরাধ হিসেবে যদি এটাকে চিহ্নিত করা হয় এবং সেটার জন্য যদি শাস্তি গুরুতর হয়, তাহলে সেই রিস্ক নিয়ে কয়জন এটা করতে যাবে? এটা একটা প্রশ্ন আছে। কাজে ল তো আমাকে অ্যাসিস্ট করতেই হবে এ ব্যাপারে। তা আপনি এটা হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু একটা নিশ্ছিদ্র একটা নির্বাচন পাচ্ছেন। এখানে ব্যালট বাক্স ছিনতাই বন্ধ হয়ে যাবে, কারণ সেটা করে লাভ হবে না। যাদের নামে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে তারা প্রমাণ করতে পারবে তারা নির্বাচনে যায় নাই, ভোট দেয় নাই। ঠিক একই রকম ভাবে ভোট কেন্দ্র দখলটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ভোট কেন্দ্র দখলও একই কারণে করা হয়। এর অর্থ কি? আপনি ভোট কেন্দ্র থেকে সম্পূর্ণ ভায়োলেন্সটাকে ইরাডিকেট করছেন। ভোট কেন্দ্রকে ভিত্তি করে যে ভায়োলেন্সটা হয়, যে সন্ত্রাসটা হয়, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি এই নিয়মটা আপনি চালু করতে পারেন। তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ভোটার যারা আসলো, ভলান্টারিলি তারা আসবে, তারা জানবে যে এখানে ভায়োলেন্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভোটের সংখ্যাও বেড়ে যাবে, অনেক ভোটার সংখ্যা আগে থেকে বেশি পড়বে। এবং তারা আসলে পরে সেখানে শুধু আনসার কিংবা পুলিশ, অর্ডিনারি পুলিশ লাইনটা মেনটেন করে তাদের যদি ভোটের ব্যবস্থা করতে পারে, সেটাই সবচেয়ে বড় হবে। কাজে এই সিস্টেমটা যদি আপনি আনতে পারেন, তাহলে অনেকটা সুনিশ্চিতভাবে কিন্তু আপনি কারচুপি বন্ধ করতে পারছেন এবং ভায়োলেন্স বন্ধ করতে পারছেন। এখন কথা হলো, ভোটার তালিকা নিয়েও অনেক রকমের বিতর্ক আছে। এবং আমরা দেখেছি যে নির্বাচন কমিশন প্রায়ই বিজ্ঞপ্তির মাধ্যমে অমুক দিন ওইখানে ভোটার তালিকা হালনাগাদ করা হবে এবং সেখানে তাদেরকে থাকতে বলা হয়, ছবি তোলা হবে, ইত্যাদি ইত্যাদি নোটিফিকেশন দেন। মাসের পর মাস এই প্রক্রিয়া চলতে থাকে। আমার কথা, এটা কেন প্রয়োজন? এত কেন প্রয়োজন হবে? যেখানে একটা সিম্পল ওয়েতে ভোটার হালনাগাদ করা যায় 7 দিন কি 15 দিনের এক্সারসাইজে, সেখানে কেন মাসের পর মাস এরকম সরকারের টাকা অপচয় করে এই প্রক্রিয়া চলতে থাকবে? আমার ধারণা হচ্ছে যে এটারও আমূল পরিবর্তন প্রয়োজন। এবং সেটা করতে হলে পরে আপনি জানেন, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 9টা করে ওয়ার্ড থাকে। 9টা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়। পৌরসভা ঠিক একই রকম ভাবে বিভক্ত। প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু গড় ভোটারের সংখ্যা 2 থেকে 2.5 হাজার, কোনটা বেশি কোনটা কম, কিন্তু গড় আমি বললাম 2 থেকে 2.5 হাজার গড় ভোটারের সংখ্যা। এই ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডের যে নির্বাচন, একটা মেম্বারের জন্য একটা নির্বাচন হয় এবং সেই মেম্বারের নির্বাচনে আপনার 6-7 জন করে প্রার্থী থাকেন। তারা এই 2000 কি 2.5 ভোটারের পিছনে দিন রাত খাটেন এবং সেখানে তাদের পরিসংখ্যান নেন এবং তারা জানেন, সোজা কথা তারা জানেন। আপনি যদি এই ওয়ার্ডটার ভোটার হালনাগাদ করতে চান তালিকা, তাহলে আপনি কি করতে পারেন? আপনি সেখানে যিনি নির্বাচিত সদস্য নির্বাচিত হয়েছেন গত নির্বাচনে, তাকে চেয়ারম্যান করে এবং তার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন অন্য দলের কিংবা অন্যভাবে, সেই প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদেরকে সেই কমিটির সদস্য করে আপনি একটা ভোটার হালনাগাদকরণ কমিটি সেই ওয়ার্ডের জন্য করে দিতে পারেন। তো এই কমিটির দায়িত্বই হবে ওই 2000-2.5 মধ্যে কে মারা গেছে আর কে অ্যাডেড হয়েছে এটা নেওয়া। এটা তো 7 দিনের বেশি লাগার কথা, কারণ তারা কয়েকদিন আগেও ঘরে ঘরে এদের সবাইকে চেনে। 7 দিনের বেশি বড় এক্সারসাইজ না। এক নাগারে যদি আপনি সারা দেশব্যাপী এক্সারসাইজটা করেন, আমার তো মনে হয় ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে আপনি ভোটার তালিকা হালনাগাদ করতে পারবেন। তাহলে এত কেন এক্সারসাইজ হতে হবে? তাদের কাছে কিছুটা খরচ দিয়ে দিতে হবে। এই যে কমিটিটা ওয়ার্ড লেভেলে হলো, সেই ওয়ার্ড লেভেলের কমিটির কাছে কিন্তু আপনার খরচ দিয়ে দিতে হবে।
স্থানীয় সরকারের একটা খরচ তাদের হাতে দিয়ে দিতে হবে, যাতে তারা খরচ সংকলন করতে পারে। যেখানে ছবি নেওয়ার প্রয়োজন ছবি নেবে, যেখানে কিছু প্রিন্টিং টেকনিক থাকতে পারে সেটা, এটাও কিন্তু স্থানীয় সরকারের একটা বিরাট বড় কর্মসূচি হিসেবে গ্রহণ করা যায়, এবং তারা সেই খরচ নিয়েই এই কমিটি কিন্তু কাজটা খুব সুষ্ঠুভাবে করতে পারে। এই কাজটা সম্পূর্ণ হওয়ার পরে যখন একটা ওয়ার্ডের ওই কমিটি হালনাগাদ করা কমিটি যখন তার কাজ সমাপ্ত করলো, এই যে তালিকাটা তৈরি হলো, এই তালিকাটা সে সিল নাগাদ করে, একেবারে সিল করে সে সেটা তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাবরে পাঠিয়ে দেবে। তো এরকম 9টা ওয়ার্ডের 9টা এনভেলাপ, একদম সিল করা এনভেলাপ আপনি চেয়ারম্যানের কাছে গেলে পরে এই 9টা এনভেলাপকে একত্র করে কোনো কিছু না খুলে চেয়ারম্যান সাহেব তার নিজস্ব ফোল্ডারে এই 9টাকে একত্র করে তিনি সেটা টিএনও বরাবর পাঠিয়ে দেবেন তার নিজস্ব ফোল্ডারে, সিলগালা করা ফোল্ডারে। টিএনও সাহেব তার অধীনস্থ ইউনিয়নগুলির থেকে, ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে এই সমস্ত সিল গালা করা এনভেলপ পাওয়ার পরে প্রত্যেকটা ইউনিয়ন থেকে তিনি তার নিজস্ব ফোল্ডারে ওগুলিকে একত্র করে প্রাইভেট এবং কনফিডেন্সিয়ালি সিলগালা করে ডিসির অফিস, যিনি রিটার্নিং অফিসার, তার ওখানে পাঠিয়ে দেবেন। ডিসি তার অধীনস্থ থানাগুলির থেকে নির্বাহী অফিসারদের এই সমস্ত এনভেলপ পাওয়ার পরে তার স্পেশাল ফোল্ডারে সব কিছু অন্তর্ভুক্ত করে, একটাই কিন্তু তালিকা, কিন্তু একটাই, যেটা নাকি একদম ইনিশিয়ালি হয়েছে, কেউ সেটাকে টাচ করছে না। ডিসিও সমস্ত কিছু একত্র করে সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবে। নির্বাচন কমিশন যেটা করার তাই করবেন, তারা সেই হালনাগাদ ভোটার সেটা তারা ডাটাবেজে ঢোকাবেন, এবং সেই সঙ্গে পাসপোর্ট অফিসের কাছে তিনি সেটা পাঠিয়ে দেবেন। আঞ্চলিক ভিত্তিক যে সমস্ত পাসপোর্ট অফিস থাকবে, যেন আপনারা এই নামের এগেনস্টে আপনার পাসপোর্ট ইস্যু করেন, যে পাসপোর্টটা আবার আইনগতভাবে সেটার একটা ফর্মুলা দিয়ে দেওয়া হবে। এবং এই পাসপোর্ট অফিস, তারা তো পাসপোর্ট কিভাবে করতে হয় এটার জন্য আপনার তো উত্তরপাড়া থেকে কারো আনার দরকার নেই, তারা জানে কিভাবে সেটা করতে হয়। আপনার হয়তো জনবল বাড়াতে হতে পারে একসাথে এতগুলি কাজ করতে হলে, আপনার হয়তো নতুন কিছু শাখা খুলতে হতে পারে। এবং এই যে কস্ট, আমার মনে হয় এই কস্টটার জন্যে একটা দেশের প্রস্তুত থাকা উচিত। কারণ যেখানে দেশের সংবিধান বলে জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, সে ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে তাকে সবকিছু করতে হবে, অর্থ তাকে ব্যয় করতে হবে। আমি মনে করি বাজেটের মেজর অংশ যদি আপনি এটাতে করে একটা স্থায়ীভাবে একটা ব্যবস্থা আপনি রাজনৈতিক ক্ষেত্রে আনতে পারেন, আই থিঙ্ক এটা একটা বিরাট বড় মেজর অংশ ব্যয় করবার প্রয়োজন হবে না। সেই সঙ্গে অনেক বন্ধু রাষ্ট্র আছে, ইউএনডিপি আছে, যারা আপনার এই দেশে গণতন্ত্র সুসংহত করতে সবসময় তাদের নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাও এগিয়ে আসবে কিন্তু আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে। এবং এটা যদি আপনি বাস্তবায়িত করতে পারেন, তাহলে এই সিস্টেমের আন্ডারে এটা হওয়ার পরে এই সরকারকে আমাদের বাধ্য করতে হবে যে এগুলি তোমরা বাস্তবায়িত করো। তো সেই ক্ষেত্রে আর আপনি ওই যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশন দরকার হয় না। নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো, হ্যাঁ, এটা নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, সরকারের অধীনে নির্বাচন। নির্বাচন কমিশনের ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে? আছে, অবশ্যই আছে। এখানে নির্বাচন কমিশনটাও হতে হবে কনসেনসাসের ভিত্তিতে। এটা পার্লামেন্ট থেকে মনোনীত হতে হবে উইথ দ্য কনসেনসাস অফ বোথ অল দি পলিটিক্যাল পার্টিস। দে আর ডিভাইডেড মেইনলি কার দ্বারা, একটা লিডার অফ দ্য হাউস আর একটা লিডার অফ দ্য অপোজিশন। সেখানে ব্যবস্থা থাকে। আপনি যদি এর সাথে স্পিকারকেও সম্পর্কিত করতে চান, এই বাছাই কমিটির মধ্যে যারা নাকি মনোনয়ন দেবে নির্বাচন কমিশনকে, ইনাদের মাধ্যমে নির্বাচন কমিশন মনোনীত হবেন। কোনো একটা দলীয় কোনো মনোনয়ন যাতে না হয় সেটাকে নিশ্চিত করতে হবে। এবং ওই নির্বাচন কমিশনের কাছে সর্বময় ক্ষমতা থাকতে হবে নির্বাচনকালীন। সেখানে কোনো সরকারের কোনো কর্তৃত্ব থাকবে না। নির্বাচিত সরকারকে আমি মনে করি নির্বাচিত সরকার ইজ দ্য রাইট সরকার, যার অধীনে নির্বাচন হওয়া উচিত, তাদেরই ক্ষমতা থাকা উচিত সেই সময়। কিন্তু সেই ক্ষমতা ওই সময়ের জন্য নির্বাচন কমিশনকে তাদের দিতে হবে। সরকার থাকবে ঠিকই, কিন্তু ক্ষমতা নির্বাচনকালীন সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকতে হবে। এবং আমি এটা অত্যন্ত মনে প্রাণে বিশ্বাস করি যে কোনো গণতান্ত্রিক সরকারের, যেখানে সরকারটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকার, সেই সরকারের দায়িত্ব কিন্তু এটা বিরাট বড় একটা দায়িত্ব যে দেশে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন নিশ্চিত করা। এটা সেই সরকারেরই দায়িত্ব।
কাজে আমি মনে করি নির্বাচিত সরকারকেই এই দায়িত্ব পালন করতে হবে। তবে এমন কোন নির্বাচিত সরকার না যারা এই 5ই জানুয়ারির নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন। কারণ এই নির্বাচনের পুরো প্রক্রিয়াটাই এমনভাবে সুসংগঠিত করতে হবে যাতে করে সরকার গঠিত হয় সত্যিকার অর্থে একটা জনগণের। বেশ কিছু নৈতিক প্রশ্ন 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আছে। কারো চাপের অধীনে সরকার গঠিত হয় নাই। আপনি তো এই প্রস্তাবনা, এই যে পাসপোর্টের যে প্রস্তাবনা, এই অনুষ্ঠানে আগেও আপনি বলেছেন, আমি জানতে চাইছি যে এটি আপনি সংশ্লিষ্ট মহলগুলোতে উপস্থাপন করেছেন কিনা আনুষ্ঠানিকভাবে? না, সেভাবে এখনো করি না। আমার মনে হয় গণমাধ্যমে কিছু কিছু করেছেন, বাট সিভিল সোসাইটির সামনে অথবা পলিটিক্যাল পার্টিগুলোর সামনে অথবা জার্নালিস্টদের সামনে প্রেজেন্ট করেছেন কিনা, সেখানে কোনো রিঅ্যাকশন পেয়েছেন কিনা? বড় বড় দলকে যদি আমি উদ্বুদ্ধ করতে পারতাম এটার ব্যাপারে, অবশ্যই সেখানে আমরা তো দিন আনি দিন খাই রাজনীতি করি, অমুকের চামড়া তুলে নেব আমরা রাজনীতি করি। আমরা কি এত গভীরে যে সবকিছু চিন্তা ভাবনা করার সময় আমাদের আছে? কোন রাজনীতিবিদদের সেই সময় নাই, কিন্তু আমরা সেই সময়টা তাদের কাছ থেকে আদায় করতে চাই। আমি এটার উপরে এই বিষয়টি জনমত গঠন করবার জন্য আপনি আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? আজকে ধরেন আমি আমার এই আইডিয়াটা ফ্লোট করব থ্রু মাই সংস্থা। 364টা ব্রাঞ্চ এখানে আছে, তাদের কাছে প্রয়োজন আমি সিডি পাঠিয়ে দেব, এটার উপরে যে সিডিটা হবে সেই সিডিটা পাঠিয়ে দেব এবং তাদেরকে আমি নির্দেশ দেবো যে তোমাদের এলাকাতে এই যে ফর্মুলাটা এটা তোমরা প্রচার করো, সেমিনার সিম্পোজিয়াম করো। আমরা তাদেরকে অফার করবো যে আমরা কেন্দ্র থেকে যে তোমাদের এই সেমিনার সিম্পোজিয়ামে অতিথি হিসাবে অংশগ্রহণ করব, বক্তব্য রাখবো। ঠিক একইভাবে জাতীয়ভাবেও কিন্তু আমি এটা করার পরিকল্পনা করছি এবং সেটা আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স বিএনএ, সেই বিএনএর অধীনে বেশ কিছু সেমিনার এবং ওয়ার্কশপ আমরা এই ব্যাপারে আমরা করতে চাই। কারণ বিএনএ চালিকা শক্তি হচ্ছে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাজনৈতিক উইং এবং এই বিএনএর মাধ্যমে আমরা বড় বড় রাজনীতিবিদদেরকে, বুদ্ধিজীবীদেরকে আমন্ত্রণ জানাবো একটা কিনোট স্পিচের উপরে তাদের বক্তব্য রাখতে। আমরা এর মধ্যে জনমত গঠন করার যে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সব কয়টা প্রক্রিয়াই আমরা গ্রহণ করতে চাই। তবে আমি আপনাদের উপরে সবচেয়ে বেশি নির্ভর করি, কারণ ইলেকট্রনিক মিডিয়া ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ফর প্রপাগেটিং দিস সর্ট অফ আইডিয়াস। এখন দেখেন, দেশের চিন্তা করা তো আমার একার দায়িত্ব না, সবারই তো দায়িত্ব। আজকে যদি আমার বিষয়বস্তুর মধ্যে, আমার ধ্যান ধারণার মধ্যে আপনার এই জিনিসটা পান, যেটা আমার ব্যক্তিগত কিছু না, এটা দেশের জন্য একটা চিন্তা এবং এই চিন্তাটা বাস্তবায়ন সম্ভব এবং এটা বাস্তবায়িত হলে পরে দেশ উপকৃত হবে, তাহলে আপনারা কেন সমর্থন দেবেন না? কেন আমার পেছনে আপনারা সেই সমর্থনটা হাজির করবেন না? আমি সেটার উপরে ব্যাংক করতে চাই এবং আমি আশা করি যে অনেকে অনেক সময় আমাদের মূল্যায়ন করে, কে কার মুখ থেকে কি কথা বেরোলো সেটার উপর ভিত্তি করে। আমার কথা ব্যক্তির দিকে মূল্যায়ন নেবেন না, সে ব্যক্তি কি কথাটা বলছে সেই কথাটার মূল্যায়ন করেন। আমি নাজমুল হুদা যদি পাত্তা দেওয়ার মতো কেউ না হয়ে থাকি, আমাকে দিয়েন না, আমাকে পাত্তা আপনারা দিয়েন না, কিন্তু আমার কথাটা যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা মূল্যবান কথা, তাহলে সেই কথাটা নিয়ে আপনারা কেন সোচ্চার হবেন না? আমার হচ্ছে সেটাই কথা। তো কাজে আমি মনে করি যে দিস ইজ এ স্টার্টিং, আমি ফিল করি রাইট টাইম। এই সরকার উৎখাতের আন্দোলন এখন ঢাল তলোয়ার নিয়ে নামার জন্য পায়তারা চলছে, প্রস্তুতি চলছে, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনারা এই ফর্মুলাটাকে বাস্তবায়িত করার জন্য রাজনৈতিক কনসেনসাস আনার চেষ্টা করেন, গেট হোল পিপল র্যালি রাউন্ড দিস প্রপোজাল এবং প্রত্যেকটা রাজনীতিবিদকে সেমিনার সিম্পোজিয়ামে ইনভলভ করে নিয়ে তাদের মতামত আপনি এটার মধ্যে গ্রহণ করেন, করে নিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করেন। যখন সবাই একমত হবে যে না এটাই একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেওয়ার প্রকৃষ্ট উপায়, সেই উপায়টা নিয়ে এই সরকার, যাকে উৎখাত করার আপনার এখন প্রয়োজন নাই, এই সরকারকেই বলেন তুমি তোমার সংশোধন করার ক্ষমতা আছে, তুমি সংবিধান সংশোধন করে এটাকে বাস্তবায়িত করো এবং বাস্তবায়িত হওয়ার পরে সেই সিস্টেমের অধীনে তুমি নির্বাচন দাও। তাহলে আর 5 জানুয়ারি নির্বাচন রিপিটেড হবে না। এটা নিয়েই আমি আমার বাকি যে জীবনে যতটুকু সময় আছে, আমি মনে করি আমার এই শেষ সময়ে এই একটা এজেন্ডা নিয়ে আমি নামবো। আমি এমপির জন্যও আগ্রহী না, মন্ত্রী হওয়ারও আগ্রহী না। এই এজেন্ডার পেছনে যারা থেকে এটাকে বাস্তবায়িত করবে আমি তাদেরকে নিয়ে। বাট বাংলাদেশের এই ধরনের ইস্যু তো আপনি নিজেও খানিকটা ইঙ্গিত করেছেন, ইভেন নির্বাচনের ইস্যু, ডেমোক্রেসির ইস্যু, গভর্নেন্সের ইস্যু, এগুলোতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলো এবং বন্ধু প্রতিম রাষ্ট্র যাদেরকে আমরা বলি আর কি, সবাই মোটামুটি বন্ধু,
তাদের বেশ উৎসাহ তৎপরতা লক্ষ্য করা যায় এবং তাদের ভূমিকাটাও বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক সময়। সেই ক্ষেত্রে আপনি আপনার এই ফর্মুলা নেই বা আপনার এই প্রস্তাবনা সেটি করবেন কিনা? বা আমি অবশ্যই লবি করব, এবং আমার যে সেমিনার ওয়ার্কশপ হবে অবশ্যই তাদেরকে আমি দাওয়াত দেবো টু গিভ দেয়ার কন্ট্রিবিউশন টু দিস আইডিয়া। আমি সবাইকে করবো, যদি আমার আমন্ত্রণে তারা না আসে, যাদের আমন্ত্রণে আসবে তাদেরকে ইনভলভ করে আমন্ত্রণ জানাবো। যে প্রশ্নটা আপনার অনেক সমর্থকদের মনে প্রশ্ন জাগবে হয়তো এই অনুষ্ঠান যখন দেখছেন, যারা দেখবার পরে, যে মাঝখানে যেরকমটি শোনা গিয়েছিল যে আপনি আবার দলে ফেরত যাচ্ছেন বা আপনাকে দলে ফিরিয়ে নেওয়ার একটা উদ্যোগ চলছে, তো এই অনুষ্ঠানের পরে কি সেই উদ্যোগটি স্থিমিত হয়ে আসছে? বা দেখেন, রাজনৈতিক দল তারা ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত, ক্ষমতার জন্যই তারা লড়াই করে, এবং তারা চায় যাদের কিছুটা নিজস্ব এলাকায় কিছুটা জনপ্রিয়তা আছে, প্রভাব আছে, এবং ভবিষ্যতে নির্বাচনে একটা সিট তাদেরকে এনে দিতে পারবে, আগ্রহী হওয়াটা কিন্তু স্বাভাবিক। এখানে একদিকে বিএনপি আগ্রহী হতে পারে, আওয়ামী লীগও আগ্রহী হতে পারে, আমার নিজের আগ্রহে আমি নিজেও সেখান থেকে দাঁড়াতে পারি। এটা একটা বিরাট বড় সম্পদ, কিন্তু মানুষের সাপোর্টটা ইটস এ বিগ ওয়েলথ ফর মি। আমি দোহারের একজন জনপ্রিয় নেতা, দোহারের লোকজন আমার জন্য অনেক কিছু করেছে, আমিও তাদের জন্য করেছি, এবং দোহারের লোকজন গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে আমার ভাইকে নির্বাচিত করেছে, যেখানে তার বিরুদ্ধে একটা বিএনপির প্যানেল ছিল, সেই বিএনপি প্যানেলের কিন্তু টাকা বাজেয়াপ্ত হয়েছে। তো কাজে যে এলাকাতে আমার এতখানি সমাদর, যে এলাকার লোক আমাকে এত ভালোবাসে, সেটা আমার একটা বিরাট বড় সম্পদ। এবং এই সম্পদটা যখন রাজনৈতিক দলগুলির কাছে সামনে থাকে, ওই একটা আসন পেতে কিন্তু তারা আগ্রহী হয়। কাজে আমাকে ফেরত নেওয়ার জন্য আগ্রহী কেন হবে না বিএনপি বলেন? একইভাবে কিন্তু আওয়ামী লীগও চাবে আমাকে নিতে সেখানে। আমার অবস্থানটা সিম্পল, আমার অবস্থানটা হচ্ছে একটাই মাত্র এজেন্ডা, এই দেশে জনগণের শাসন তথা গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমাদেরকে নিরলস প্রচেষ্টা চালাতে হবে, এবং সেই লক্ষ্যে যে কথাগুলো আপনাদেরকে বললাম, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, জনপ্রশাসনের নিরপেক্ষতা, সুশাসন, এই সমস্ত কিছু আনার জন্য আমার নিবেদিত প্রাণ সেই দিকেই ধাবিত হবে। আমি ওইটাই চাই, এবং এটার জন্য যারাই আমাকে সে সমর্থনটা দেবে আমি তাদের সাথে অবস্থান নেব। এটাই আমার অবস্থান। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলেন ব্যারিস্টার নাজমুল হুদা, একজন রাজনীতিক, একজন আইনজীবী, একজন মানবাধিকার কর্মীর নেতা বা সংগঠক, যাই বলি না কেন, দেশের রাজনৈতিক সংকট সমাধানের জন্য, বিশেষ করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য এটি স্থায়ী নির্বাচনী প্রক্রিয়া কিভাবে করা যায় তার জন্য তিনি সুনির্দিষ্ট ফর্মুলা দিয়েছেন। এর আগেও আকার ইঙ্গিতে নানাভাবে এই অনুষ্ঠানেও এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। তবে আজকে তিনি খোলামেলাভাবে এবং এইসব বিষয় নিয়ে যে তার একটা ধারাবাহিক অবস্থান বরাবরই ছিল, তাতে করে তিনি আমন্ত্রিত হারিয়েছেন, দল হারিয়েছেন, সমর্থকদের অনেক সময় মনোহূর্ণের কারণ হয়েছেন, কিন্তু তিনি তার অবস্থান থেকে সরে দাঁড়াননি। আকাঙ্ক্ষাটা সৎ। তিনি নিজেই বলছিলেন যে ব্যক্তি যাই হোক না কেন, তাকে আমরা পছন্দ করি বা নাই করি, তিনি যদি কোনো ভালো কথা বলেন সেটি যেন মূল্যায়ন মানুষ করে। সেটি আমার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, তার ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং একথা বলবার, অস্বীকার করবার কোনো সুযোগ নেই যে ব্যারিস্টার নাজমুল হুদার একটি অত্যন্ত শক্তিশালী ব্যাকগ্রাউন্ড রয়েছে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলি, তার পেশাগত ব্যাকগ্রাউন্ড সেটি রয়েছে। রাজনৈতিক অবস্থানরা যারা রাজনীতি করেন তাদের নিয়ে বিতর্ক হবে, তাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্ক হবে, এবং বাংলাদেশের মতো দেশে তো হওয়া স্বাভাবিক। কিন্তু একটি সংকট সমাধানের জন্য, স্থায়ী সমাধানের জন্য তিনি একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা রেখেছেন। নিশ্চয়ই এই প্রস্তাবনা যে পুরোপুরি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, গ্রহণ করতে হবে সেটি নয়, তবে এটি নিয়ে আলোচনার অনেক সুযোগ রয়েছে। এটি বিবেচনার দাবি রাখে, যেখানে আমরা ফর্মুলাই পাচ্ছি না, যেখানে যারা এটি নির্বাচনের দাবি করছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সেই সরকারটি কেমন হতে পারে সেটি সম্পর্কে একটি স্থায়ী কোনো প্রস্তাবনা তারা দিতে পারেন না, বা সরকারের দিক থেকেও এই বিষয়ে কোনো চিন্তাভাবনা নেই, সেখানে তিনি সুনির্দিষ্টভাবে একটি প্রস্তাবনা রেখেছেন। এবং আমরা আশা করি যে এই প্রস্তাবনাটি নিয়ে আলোচনা হতে পারে রাজনৈতিক মহলে, সুশীল সমাজে, গণমাধ্যমে, এবং নিশ্চয়ই এর মধ্য থেকে যদি সংকটের সমাধান বাংলাদেশ চায়, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব চায়, কিছু হলেও উপাদান খুঁজে পাওয়া যেতে পারে। তিনি এটি নতুন রাজনৈতিক শক্তি নিয়ে যাত্রা শুরু করতে চাইছেন। শুভ কামনা রইল যদি তার আকাঙ্ক্ষাটা
তার তৎপরতাটা যেমনটা তিনি বলছিলেন যে জনগণের সরকার প্রতিষ্ঠা লক্ষ্য, জনগণের স্বশাসন প্রতিষ্ঠা লক্ষ্য, যদি সেটি হয় সেক্ষেত্রে তার জন্যে, তার সহযাত্রীদের জন্য সবার পক্ষ থেকে শুভকামনা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা।